আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি এই প্যান্ডেমিকের সময়ে যে যেখানেই আছো, যে অবস্থাতেই আছো, সুস্থ আছো, ভালো আছো। আর অর্থনীতি বিভাগের আমি তাবাসসুম নাজনীন অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের সঙ্গে এটা বোধহয় আমার প্রথম ক্লাস। তারপরও ওরিয়েন্টেশনে নিশ্চয়ই তোমাদের সবার সাথে আমার দেখা হয়েছে, এজন্য এরপরে আর দেখা হয়নি। সবার সাথে ক্লাসে দেখা হলে হয়তো খুব ভালো হতো, যেহেতু আমরা ক্লাসে দেখা করতে পারছি না, তা অনলাইন ক্লাসই ভরসা। তো তোমরা অবশ্যই তোমাদের অ্যাটেন্ডেন্স, তোমাদের যাবতীয় যা সমস্যা আছে সেগুলো কিন্তু তোমরা কমেন্টসে জানাবে, এবং তোমাদের যা এনকোয়ারি আছে, প্রশ্ন আছে, এগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করবে। তো আজকে আমরা শুরু করব, তার আগে একটু কথা বলে নিই যে অবশ্যই নিশ্চয়ই এতদিনে তোমরা মানে অনলাইন অর্থনীতির অনেকগুলো ক্লাস পেয়ে গিয়েছো। তো অর্থনীতি প্রথম পত্রের কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই যে জিনিসটা বলতে চাচ্ছি যে অর্থনীতির ভিত্তি হচ্ছে চাহিদা এবং যোগান। তো চাহিদা নিয়ে নিশ্চয়ই তোমরা পড়ছো, আর আজকে আমরা যোগান নিয়ে কিছুটা কথাবার্তা বলবো, যোগান, সাপ্লাই। তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অধ্যায় 2, ভোক্তা এবং উৎপাদকের আচরণ। নিশ্চয়ই তোমরা সবাই বই কিনে ফেলেছো। তো বইতে অধ্যায় 2 যেটা আছে সেখানে চাহিদা এবং যোগানের বিষয়টা একদম বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো যোগান যে ব্যাপারটা, চাহিদার থেকে যোগান কিন্তু একটু ইম্পর্টেন্ট, চাহিদাও ইম্পর্টেন্ট, যোগানও ইম্পর্টেন্ট, কারণ চাহিদা ছাড়া যোগান হবে না, যোগান ছাড়া কিন্তু চাহিদা হবে না, ব্যাপারটা এরকমই। এবং চাহিদা এবং যোগান না থাকলে অর্থনীতিকে আমরা মানে বিশ্লেষণ করতে পারবো না। অর্থনীতির মেইন ব্যাপারটাই চাহিদা এবং যোগানের উপরে নির্ভরশীল। তো যোগান যে জিনিসটা, নর্মালি যোগান বলতে আমরা বুঝি যে কোনো দ্রব্যের সরবরাহকেই আমরা যোগান বলি, যে আমার কোনো জিনিস আমি দিতে পারছি, এই জিনিসটাই আমরা যোগান বলি। কিন্তু অর্থনীতিতে কিন্তু এটার সংজ্ঞাটা সেরকম না। অর্থনীতিতে যেটা বলে যোগান, সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দামে কোনো বিক্রেতা যখন কোনো দ্রব্য বিক্রি করতে ইচ্ছুক থাকে, সে যখন সেই দ্রব্যটা একটা নির্দিষ্ট দামে বিক্রি করতে চাইবে, তোমার কাছে বিক্রি করতে চাইবে, সেটাই হয়ে যাবে যোগান। তো অর্থনীতির ক্ষেত্রে নর্মালি আমরা যে জিনিসগুলো যেভাবেই দেখি, অর্থনীতি কিন্তু তাকে আরও ডিটেইলসভাবে ব্যাখ্যা করে। তো যোগানের এই বিষয়টা নিশ্চয়ই তোমরা ধরতে পেরেছো, কারণ যখন আমাদের যেই জিনিসটার মানে সিচুয়েশন তৈরি হয়, যখন কোনো জিনিসটা আমি চাচ্ছি, আমার চাহিদা তৈরি হয়েছে কিন্তু আমার যোগান নাই, আমি তোমাকে দিতে পারছি না, তো ওই জিনিসটাকে কিন্তু আমরা তখন যোগান বলতে পারবো না, কারণ আমি কোনো বিক্রেতা আমার কাছে বিক্রি করতে পারছে না, ওই সময়ে ওই একটা দামে আমাকে সে বিক্রি করবে, তার কাছে মজুদই নেই। এখানে একটা জিনিস আছে, মজুদ আর যোগান দুটো কিন্তু দুই জিনিস, একটা হচ্ছে স্টক আর একটা হচ্ছে সাপ্লাই। একটা স্টক আর একটা সাপ্লাই, স্টক আর সাপ্লাই হচ্ছে দুটো দুই জিনিস। স্টক মজুদ আর সাপ্লাই যোগান। স্টক বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে যখন আমার কাছে কোনো দ্রব্য মজুদ আছে, কোনো দ্রব্য আমার বিক্রি করার যোগ্য, আমি এখন আমার কাছে এই 10টা জিনিস আছে, এই 10টা জিনিস আমি বিক্রি করতে পারবো, এর মধ্যে থেকে তোমার সাথে যখন আমার দামে মিলবে, আমি যে কয়টা তুমি আমাকে যে কয়টার জন্য যে কয়টা দামে বিক্রি করতে মানে কিনতে চাচ্ছ, আমি তোমাকে সে কয়টায় বিক্রি করতে পারবো। তুমি যদি আমার কাছ থেকে 10টাই কিনতে চাও, তাহলে আমি তোমাকে সেই দামে বিক্রি করব, আমার কাছ থেকেও সেই 10টার দামে তোমাকে নিতে হবে। তো ওই যে 10টা একসাথে থাকা আমার কাছে বিক্রয়যোগ্য হিসেবে, যে 10টা দ্রব্য আমার কাছে থাকা, সেটাই হচ্ছে মজুদ। এবং যোগান হচ্ছে যে আমি যে তোমাকে বিক্রি করতে চাচ্ছি, আমি তোমার কাছে বিক্রি করব এই যে দামটা, এবং ওই সময়ে আমি তোমার কাছে বিক্রি করব, সেটাই হচ্ছে যোগান। ঠিক আছে, বাজারে অনেক সময় অনেক দ্রব্য থাকে, আমার মজুদ কিন্তু আমার স্টকে কিন্তু অন্য দ্রব্য থাকে, আমার ভেতরে থাকে, যেটা আমি বলি যে আমার ভেতরে অনেক সময় মজুদ করে রাখে। চালের বাজার বলো, যে কোনো বাজারই বলো, আমরা কিন্তু মজুদ দেখি।
কিন্তু আমি সামনে যে কয়টা রাখি তোমার কাছে মনে হচ্ছে আমার কাছে এই কয়টাই আছে, তুমি এখন এই কয়টাই আমার কাছ থেকে নিতে পারবে, এই দামে আমার কাছ থেকে নিতে পারবে। তো এটা একটা ট্রিক্স, আমি তোমার কাছ থেকে এটা ট্রিক্স খাটাতে পারি, আমি যেহেতু বিক্রেতা আমি তোমার কাছ থেকে ট্রিক্সটা খাটাতে পারি। এটাই হচ্ছে এই দুটার মধ্যে তফাৎ, কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, ঠিক আছে। এখন সাপ্লাই সম্পর্কে অনেক বিজ্ঞানী, অনেক অর্থনীতিবিদই অনেক কথা বলেছে। যেমন মেয়ার্স বলেছে যে কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে কোনো দ্রব্যের কোনো দ্রব্যে যেই পরিমাণ আমি বিক্রি করতে চাইবো, কোনো ফার্ম যখন কোনো দ্রব্য বিক্রি করতে চাইবে সেটার যে একটা তালিকা, সেটাই আমার কাছে যোগান। এটা কিন্তু মেয়ার্স বলেছে। আবার র্যাগান এবং থমাস, দুজন আছে, র্যাগান এবং থমাস, এরা সবসময় দেখা গেছে যে একই সাথে এরা বক্তব্য দেয়, যে কোনো সঙ্গে এরা একই সাথে দেয়, র্যাগান এবং থমাস একই সাথে দিবে, এরা আলাদা আলাদা দেয় না, কিন্তু দুইজন কিন্তু দুই ব্যক্তি। তো ওনারা আবার বলছে যে কোনো ফার্ম যখন নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য বিক্রি করতে ইচ্ছা পোষণ করে, কোনো ফার্ম যখন নির্দিষ্ট দামে কোনো পণ্য বিক্রি করতে ইচ্ছা পোষণ করে, সেটাই হচ্ছে যোগান। এটা আবার র্যাগান এবং থমাস বলছে। তো সর্বোপরি যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি যে যখনই আমার যোগানের ব্যাপারটা চলে আসবে, এটা শুধুমাত্র আমি তোমাকে সরবরাহ দিচ্ছি, আমি তোমাকে সাপ্লাই দিচ্ছি, এরকম না। আমি যখন তোমার কাছে বিক্রি করতে চাইবো, যেই দামটা আমি চাচ্ছি এবং এইটা আমার কাছে আদৌ মজুদ আছে কিনা, ওই সময়ে আমার বিক্রি করব কিনা, এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে যোগান, এটি হচ্ছে অর্থনীতিতে যোগান। আচ্ছা, আমরা এখন জানবো যোগান বিধি বা ল অফ সাপ্লাই। তো যোগান বিধিটা হচ্ছে, যোগান নর্মালি উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যোগান সবসময় যে উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত ব্যাপারটা এরকম না, অন্য অনেক বিষয়ের উপরই নির্ভর করতে পারে। যেমন ধরো দ্রব্যের দাম হতে পারে, তারপরে উপকরণের দাম হতে পারে, সময় হতে পারে, আবহাওয়া হতে পারে, পণ্যের কর হতে পারে, তারপরে তোমার টেকনিক্যাল যে নলেজগুলো সেগুলো হতে পারে। এগুলোর উপর ডিপেন্ড করে, এগুলোর উপরেও যোগান অনেক সময় ডিপেন্ড করে। যেরকম সময় ধরো, মানে তুমি এটা নিজেই বুঝতে পারবে যে আমার যদি এই সময়ে আমি তোমাকে দিতে পারছি না, এমন কোনো জিনিস যখন আমার প্রাকৃতিক কোনো একটা সমস্যা তৈরি হয়ে গেল, আমি তোমাকে দিতে পারছি না, তুমি যতই আমাকে, তোমার যত চাহিদা তৈরি হয়েছে ঠিকই, মানে চাহিদা মানে কি, তুমি আমাকে দিতে পারবে, তুমি ওই দ্রব্যটা কেনার সামর্থ্য আছে, কিন্তু আমি তোমাকে দিতে পারছি না, আমার কাছে এই মুহূর্তে তোমাকে দেওয়ার মতো ক্ষমতা নেই, আমি তোমাকে দিতে পারবো না, তখন কিন্তু ওই যে যোগানটা, ওটার উপরও কিন্তু ডিপেন্ড করতেছে। আবার দ্রব্যের দাম যদি আমার হঠাৎ করে বেড়ে যায়, হঠাৎ করে বেড়ে গেলে তখন তোমার মানে কেনার ক্ষমতাও না থাকতে পারে। আবার উপকরণের দাম, যেই দ্রব্যটা আমি তৈরি করছি, সেই মানে যেই দ্রব্যটা উৎপাদন হচ্ছে, সেই দ্রব্যের যে র ম্যাটেরিয়ালসগুলো থাকে, যে উপাদানগুলো থাকে, সেগুলোর দাম যদি বেড়ে যায়, সেখানেও আবার একটা ঝামেলা থাকে, ওখানেও আমার যোগানটা ওটার উপর ডিপেন্ড করে যে আমি তোমাকে বেশি দিতে পারবো না আমি তোমাকে কম দিতে পারবো। এই যে ব্যাপারগুলো, এগুলোর উপরও কিন্তু যোগান অনেকটাই নির্ভর করে। তো আমি যদি গাণিতিকভাবে ব্যাপারটা দেখি যে QSX ইকুয়াল টু এফ এর মানে ফাংশন অফ PX PIT FN T ট্যাক্স, এই ব্যাপারগুলো চলে আসে। তো এখানে দেখো যে যোগান যে জিনিসটা, যোগান কিন্তু দামের উপরে ডিপেন্ড করে। তো দামের অপেক্ষক বলা যায়, তোমরা নিশ্চয়ই অপেক্ষক জিনিসটা শুনেছো। ফাংশন, ক্রিয়া, হ্যাঁ, ক্রিয়ার যে ক্রিয়া, এটা মানে ওটাকে কাজ করে, এরা হচ্ছে সব স্বাধীন চলক, আর এ হচ্ছে অধীন চলক। মানে যোগান হচ্ছে দামের উপর ডিপেন্ড করবে, দামের উপর নির্ভর করবে, যার কারণে দামের যা চেঞ্জ হবে, দামের যেভাবে চেঞ্জ হবে, যোগানের সেভাবে চেঞ্জ হবে। আমার যদি দ্রব্যের দাম বেড়ে যায়, আমার যোগানের পরিমাণ বেড়ে যাবে, আমার যদি দ্রব্যের দাম কমে যায়, আমার যোগানের পরিমাণ কমে যাবে। তার মানে কি, দামের উপরে আমার যোগানটা সবচেয়ে বেশি নির্ভর করতেছে। এই জন্য দাম হচ্ছে স্বাধীন চলক এবং যোগান হচ্ছে অধীন চলক। মানে যোগান দামের উপরে নির্ভরশীল, দাম আলাদা, দাম স্বাধীন, দাম উঠতেও পারে, যত ঊর্ধ্বে যেতে পারে উঠবে, আর সে যদি মানে দাম যদি নেমে যায়, নিচেও নামতে পারে, ব্যাপারটা এরকম। এখন যোগান বিধিতে আসি আমরা। QSX equal to function of PX PI capital T function AFN small t tax। এখানে এই জিনিসগুলো দেখো, QSX বলছে যে X দ্রব্যের যোগানের পরিমাণ। এই যে Q এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে কোয়ান্টিটি, X দ্রব্যের কোয়ান্টিটি, যোগানের পরিমাণ, ঠিক আছে। কোয়ান্টিটি মানে পরিমাণ,
তার মানে এই এক্স দ্রব্যের যোগানের পরিমাণ, এই এস মানে সাপ্লাই, কিউ মানে কোয়ান্টিটি। তো এই যে জিনিসটা এটা বলছে এক্স দ্রব্যের যোগানের পরিমাণ, আর এফ হচ্ছে ফাংশন বা অপেক্ষক, আর পি এক্স হচ্ছে পি মানে প্রাইস, আর এক্স দ্রব্যের দাম হচ্ছে পি, আর পি আই বলছে যে ইনপুট বা উপকরণের দাম, ইনপুট বা উৎপাদক মানে উপকরণ মানে হচ্ছে র ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেটা, মানে ইনপুট আই দিয়ে ইনপুট, এটা বোঝা যাচ্ছে ইনপুট বা উপকরণের দাম, পি আই দিয়ে ইনপুট বা উপকরণের দাম বোঝাচ্ছে, পি এক্স হচ্ছে এক্স দ্রব্যের দাম বোঝাচ্ছে। ঠিক আছে, এই ইংলিশের এই ছোট ছোট ওয়ার্ডগুলো যদি তোমরা মনে রাখো তাহলে এই জিনিসগুলো অ্যাব্রিভিয়েশন লিখতে তোমাদের সুবিধা হবে। আবার এদিকে দেখো টি বা কারিগরি জ্ঞান, টি হচ্ছে টেকনিক্যালের যে টি আছে সেই টি থেকে আমার কারিগরি জ্ঞান এসেছে। টেকনিক্যাল অর্থ হচ্ছে কারিগরি, হ্যাঁ, টেকনিক্যাল নলেজ বা কারিগরি জ্ঞান। এফ এন বা প্রাকৃতিক উপাদান, এটা হচ্ছে ফাংশন অফ এন মানে ন্যাচার, এন দিয়ে নেচার বোঝাচ্ছে, নেচার মানে প্রকৃতি, এটা তো আমরা সবাই জানি। এখন এই প্রাকৃতিক উপাদানের মধ্যে আমার আবহাওয়া আছে, বন্যা আছে, খরা আছে, অতিবৃষ্টি আছে, অনাবৃষ্টি আছে, শীত আছে, গ্রীষ্ম আছে, বসন্ত আছে, শরৎ আছে, সব আছে। তো এই প্রাকৃতিক উপাদান বা আবহাওয়ার ভিতরে সব পড়ে গিয়েছে, এই জন্য এটাকে ফাংশন নিয়ে আমি বুঝাচ্ছি। ফাংশনের ভেতরে আমি সবগুলোকে নিয়ে এসেছি, মানে এর ভেতরে আমার খরা, বন্যা, বৃষ্টি, হ্যাঁ, এগুলো সব আছে। এটা হচ্ছে প্রাকৃতিক উপাদান বা আবহাওয়া। আচ্ছা, স্মল টি মানে হচ্ছে সময়, টাইম, টি দিয়ে টাইম বোঝাচ্ছে সময়। খেয়াল করবে ক্যাপিটাল টি টেকনিক্যাল নলেজ, এই জন্য কারিগরি জ্ঞান, স্মল টি টাইম, এই জন্য সময়, খেয়াল রাখবে। আর ট্যাক্স হচ্ছে আমার এই যে পণ্যটা আমি তোমার কাছে বিক্রি করব, এই পণ্যের উপরে আমার কতটুকু কর আছে, সরকার কর্তৃক কতটুকু কর এর উপরে আরোপিত হয়েছে, কিংবা যেভাবেই হোক এর উপরে যতটুকু কর আরোপিত হয়েছে সেটাই আমার এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে, এই জিনিসটাই হলো আমার যোগান বিধি বা ল অফ সাপ্লাই। এখন আমি যে জিনিসটা তোমাদেরকে বলতে যাচ্ছি যে আমি যে সবসময় একটা নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের যে আমার যোগানের পরিমাণটা যে ওই শুধুমাত্র এই জিনিসগুলোর উপরই ডিপেন্ড করতেছে, মানে আমি যদি অন্যান্য অবস্থা অপরিবর্তিত রাখি তাহলে নর্মালি একটা নির্দিষ্ট সময়ে ওই দ্রব্যের দামের উপরে যোগান নির্ভর করে। হ্যাঁ, নর্মালি অন্যান্য অবস্থা অপরিবর্তিত, ধরো এই মানে ইনপুট এই উপকরণের দাম অপরিবর্তিত আছে, কারিগরি জ্ঞান অপরিবর্তিত আছে, আমার প্রকৃতি ঠিক আছে, আমার সময়ও ঠিক আছে, আমার ট্যাক্সও ঠিক আছে, এগুলো সব আমার অপরিবর্তিত। শুধুমাত্র যদি এগুলো সব অপরিবর্তিত থাকে, সব স্থির থাকে, কনস্ট্যান্ট থাকে, তখন আমার এই যে দ্রব্যের দাম, এই দ্রব্যের দামের উপরে আমার যোগানটা নির্ভর করবে। তখন আমার এই ফাংশন, এই ল অফ সাপ্লাইয়ের যে ইকুয়েশন বা সমীকরণ সেটা চলে আসবে QSX ইকুয়াল টু ফাংশন অফ PX। আমি একটু উপরে লিখে দেখাই তোমাদের। যদি এগুলো সব অপরিবর্তিত থাকে, এগুলো সব অপরিবর্তিত থাকে, তাহলে আমার ইকুয়েশনটা আসবে হচ্ছে QSX ইকুয়াল টু ফাংশন অফ PX। এই যে ইকুয়েশনটা, এটা আমার মেইন ইকুয়েশন, এটাই হয়ে যাবে আমার যোগান বিধির সবচেয়ে প্রধান ইকুয়েশন। এখন এইখান থেকে আমরা যেটা বলতে পারি, এই জিনিসটা থেকে এই ইকুয়েশন যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বলতে পারি যে এক্স দ্রব্যের দাম যদি আমার বাড়ে তাহলে আমার এই এক্স দ্রব্যের যোগানের পরিমাণ বাড়বে, এক্স দ্রব্যের দাম যদি আমার কমে যায় তাহলে আমার এক্স দ্রব্যের যোগানের পরিমাণও কমে যাবে। এটাই হচ্ছে যোগানের বেসিক জ্ঞান, বেসিক ব্যাপার, যে যখন আমার দাম বাড়বে কোনো দ্রব্যের তখন আমার ওই দ্রব্যের যোগানের পরিমাণ বেড়ে যাবে, যখন আমার ওই দ্রব্যের দাম কমে যাবে তখন আমার ওই দ্রব্যের যোগানের পরিমাণও কমে যাবে, ওই দ্রব্যের তখন মানে ভ্যালু কমে যাবে। এই জন্য তখন মানুষের ভিতরে ওই মানে জিনিসটার চাহিদাও কমে যায়। ঠিক আছে, কারণ ওটা তো আমার উৎপাদন হচ্ছে না, ওই দিকে কেউ উৎপাদন করার আগ্রহ দেখায় না, এই জন্য তখন আমার ওই জিনিসটা আর তৈরি হবে না, আমি ওই জিনিসটার প্রতি, ওই দ্রব্যের প্রতি যোগান আর তৈরি হবে না, ওই দ্রব্যের যোগান আর আসবে না।
যোগান বিধি সম্পর্কে এই অধ্যাপক মার্শাল এবং অধ্যাপক র্যাগান এবং থমাস এই তিনজনই কিন্তু আবার সংজ্ঞা দিয়েছেন আলাদা আলাদা করে। মার্শাল যেমন বলেছে যে অন্যান্য সব কিছু অপরিবর্তিত থেকে যদি কোনো দ্রব্যের দাম বাড়ে তবে ওই দ্রব্যের যোগানের পরিমাণ বেড়ে যাবে, আবার দাম কমলে ওই দ্রব্যের যোগানের পরিমাণ কমে যাবে, এটা মার্শাল বলেছে। মানে নর্মাল যে আমার জ্ঞানটা, নর্মাল যে সংজ্ঞাটা সেটাই মার্শাল বলেছে। আবার র্যাগান এবং থমাস বলেছে যোগান বিধি দাম ও যোগানের পরিমাণের সাথে ধনাত্মক সম্পর্কে নির্দেশ করে। মানে হচ্ছে যখন তোমার দ্রব্যের দাম বাড়বে তোমার যোগানের পরিমাণ বেড়ে যাবে, দাম এবং যোগানের মধ্যে যে সম্পর্কটা সেখানে ধনাত্মক সম্পর্ক নির্দেশ করে। এটা বলেছে র্যাগান এবং থমাস, মানে এক কথায় এক লাইনে শেষ। হ্যাঁ, ওনার এই জিনিসটা ভালো যে ওনারা এক লাইনে শেষ করে দিয়েছে যে যোগান বিধি দাম এবং যোগানের যে পরিমাণের মধ্যে ধনাত্মক সম্পর্ক নির্দেশ করে। আচ্ছা, এখন যোগান বিধিটাকে আবার কিছু মানে যোগান বিধির ব্যাখ্যা কিন্তু অনেক বড় আছে, এটাকে আমি আরও ডিটেইলসে তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছি। প্রথমেই আসো যোগানের অপেক্ষক। যোগানের অপেক্ষক যদি আমরা এটাকে দেখি, মনে করি যোগানের অপেক্ষক S = ফাংশন অফ P। এখন আমি এই জিনিসটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েটের বাংলা অন্তর্কলন, এটার ইংলিশ হচ্ছে ডিফারেন্সিয়েট। এটা আমি মানে প্রাইজের সাপেক্ষে আমি এটা ডিফারেন্সিয়েট করবো, মানে দামের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। দাম হচ্ছে P, তো আমি যদি P এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি যে ds/dp = এইটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে এইটা ফাংশন f'(p). f'(p). হ্যাঁ, যখন আমার f'(p) চলে আসবে সেটা আমার 0 থেকে বড় আসবে, সবসময় এটা আমার ধনাত্মক আসবে, সবসময় এটা আমার 0 থেকে বড় আসবে, কারণ এটা আমার 0ও হবে না, আবার এটা 0 থেকে কমও যাবে না, এটা নেগেটিভও আসবে না মান। তো সবসময় এইটা 0 থেকে বড় আসবে, 0 কিংবা 0 থেকে বড়। 0 আসে না, কিন্তু 0 থেকে বড়ই আসে। তো যেহেতু আমার 0 থেকে বড় আসছে তার মানে এটা আমার পজিটিভ মান, তার মানে এটা আমার ধনাত্মক। এই যে সম্পর্কটা মানে হচ্ছে আমার যদি দাম বাড়ে আমার যোগানের পরিমাণ বাড়বে, আমার যদি দাম কমে তাহলে আমার যোগানের পরিমাণ কমবে। এই যে আমার ধনাত্মক সম্পর্কটা, এটাই আমার এই যে যোগানের অপেক্ষক এটা মানে প্রকাশ করছে, এটাই আমার যোগান বিধি। এভাবেই আমি যোগান বিধিটা যোগানের অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করতে পারি। যোগানের সমীকরণের সাহায্যেও আমি যোগান বিধি দেখানো যায়, যোগান বিধিটাকে ব্যাখ্যা করা যায়। তো যোগানের সমীকরণ আসো, আমি যদি মনে করি S = C+dp, এটাকে যদি আমি যোগানের সমীকরণ মনে করি তাহলে S কি বলছে, S হচ্ছে যোগান, P হচ্ছে দাম, আর এই যে C আর D এই দুটো হচ্ছে স্থির মান। C আর D হচ্ছে স্থির মান, তো এটাকে আমি লিখেছি কনস্ট্যান্ট, আর D কে আমি ধনাত্মক মান ধরেছি। D আমি প্রমাণই করে এসেছি যে আমি ধনাত্মক, তারপর আমি এখানে আবার প্রমাণ করবো যে ডি ধনাত্মক। তো ডি ধনাত্মক মানে হচ্ছে ডি আমার এমন একটা জিনিস, ও আমাকে স্থির মান হলেও ও আমাকে প্রকাশ করে দিবে যে আসলে দামের সাথে যে আমার যোগানটা ধনাত্মক সম্পর্কযুক্ত, এটা ডি আমাকে প্রকাশ করে দিবে। এখন আসো এই যে সমীকরণটা, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, এই যে আমি এখানে ডিফারেন্সিয়েটটা দেখিয়েছি যে এইটাকে আমি পি এর সাপেক্ষে মানে প্রাইজের সাপেক্ষে আমি অন্তকলন করব। অন্তকলনের পরে আমার আসছে ds/dp = d/dp c + d × p, মানে এই টোটালটাই আমি এখানে বসিয়ে দিয়েছি, প্রাইজের সাপেক্ষে আমি অন্তকলন করেছি। এখন ডিসি, এরপরে আসে dc/dp। হ্যাঁ, এরপরে এই যে এই জায়গাটায় আসবে dc/dp, এটার মান = 0 আসে, এই জন্য আমি এখানে 0 বসিয়েছি। আর কারণ হচ্ছে আমার যেহেতু সি এর মান আমি স্থির ধরেছি, স্থির মানের যেহেতু আমি এটা স্থির ধরেছি এই জন্য এটা আমার 0 আসবে। আর এখানে আমি প্রাইজের মান যেহেতু আমার ফ্লাকচুয়েট করবে আর ডি এর মান আমি ধনাত্মক ধরেছি, এই জন্য এখানে আমি ডিপি মানে d/dp = এখানে যে dp/dp যখন আসে তখন এটা আমার মান হয়ে যাবে 1, এটার মান আসবে 1। তো dc/dp = 0 আর dp/dp = 1, এই জন্য d × 1 = কি হয়, d × 1 = d হয়। তাহলে 0-র সাথে d আমি যদি যোগ করি তাহলে আমার আসবে কি, d আসবে। তো d কিন্তু 0 থেকে বড়, d কিন্তু 0 থেকে বড়। এই জিনিসটাকে কি তোমরা বুঝতে পেরেছো? এই জিনিস একটু ভালো করে দেখো যে এই যে d/dp c + dp, এইটাকে আমি এখানে এভাবে লিখতে পারি যে dc/dp + d ×
ডিপি বাই ডিপি। হ্যাঁ, এই যে এটা আসছে এইখানে এটার মান চলে আসে 0, আর এখানে প্লাস ডি ইন্টু এটার মান আসবে 1। এই যে এই জিনিসটা আমি পেয়েছি এটাই আমি এখানে বসাই দিছি। ঠিক আছে, এইটার মান যেহেতু আমি সি স্থির ধরেছি এই জন্য এটার মান আমার 0 আসছে। ঠিক আছে, এইভাবে আমি এই ডিফারেন্সিয়েটটা নিয়ে আসছি। তো আমি এখান থেকে এভাবে বলতে পারি যে যেহেতু আমার দামের ফলে মানে দামের সাথে আমার এই জিনিসটা আমার মানে ডি যেটা আমি ধরেছি এটা আমার ধনাত্মক এসেছে, এই কারণে দাম যদি আমার বাড়ে আমার যোগানের পরিমাণও বেড়ে যাচ্ছে, আবার দাম যদি কমে আমার যোগানের পরিমাণ কমবে। এই জিনিসটাই আমার এটা প্রকাশ করছে। এই যে দেখো এই জিনিসটা আমার এটা দেখাচ্ছে, এটাই কিন্তু যোগান বিধি। যোগান বিধিকে কিন্তু যোগান সূচির সাহায্যে প্রকাশ করা যায়। যোগান সূচির মাধ্যমে আমি এটা দেখাতে পারি যোগান বিধি জিনিসটা কি। এখন বিভিন্ন দামে বিভিন্ন প্রাইসের সাথে আমার যোগানের যে মানে পার্থক্যটা আমি কি পরিমাণ পাবো, কতটুকু দ্রব্য আমার কতটুকু আসবে, সেটা আমি যদি তালিকা আকারে প্রকাশ করি সেটাই হয়ে যাবে আমার যোগান সূচি। খেয়াল করো, আমি এর আগে যে যোগান সমীকরণে আমি তোমাদেরকে একটা সমীকরণ দেখিয়েছিলাম যে S = সি প্লাস ডিপি, এটার সাহায্যে আমি এখানে এই জিনিসটা লিখেছি S = 10 + 5p। তো এখানে সি হচ্ছে 10 আর ডি হচ্ছে 5। ঠিক আছে, এখন আমি যদি প্রাইজের বিভিন্ন দাম বিভিন্ন রকমের প্রাইস নেই তাহলে আমার কতটুকু সাপ্লাই আসে সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। খেয়াল করো, যদি আমি প্রাইস 1 নেই, S = আমাদের মেইন সমীকরণ হচ্ছে S = 10 + 5p। ঠিক আছে, এখন আমি যদি প্রাইস = 1, আমি যদি পি যদি 1 নেই তাহলে আমার S কত আসে, S = 10 + 5 × 1, তাহলে 10 + 5 = 15, এই যে আমার 15। আবার P = যদি আমার 2 নেই তাহলে S = 10 + 5 × 2, কত আসে 10 + 10 = 20, এই গেল 20। P = যদি আমি 3 ধরি তাহলে S = 10 + 5 × 3 বা 10 + 15, কত আসে 25, এই যে আমার 25। P = যদি আমি 4 ধরি তাহলে S = 10 + 5 × 4 বা 10 + 20, এই = 30, এই যে আমার 30। এই যে আমি পাচ্ছি যে বিভিন্ন রকমের প্রাইজে বিভিন্ন রকমের যোগান, এই জিনিসটা আমি যে তালিকা আকারে দেখিয়েছি এটি আমার যোগান সূচি। এখন এই যোগান সূচি থেকে আমি আমার যোগান রেখা আঁকতে পারি। যোগান রেখাটাও আমার যোগান বিধি দেখাবে, এবং যোগান বিধির ব্যাপারটা মানে মেইনলি আমি কতটুকু দামে আমি কতটুকু যোগান পাচ্ছি এই জিনিসটা যোগান রেখার সাহায্যে একদম ক্লিয়ারলি আমি মানে যে কেউ দেখাই দিতে পারবে। ক্লিয়ারলি বোঝা যায় যোগান রেখার সাহায্যে। যোগান সূচি থেকে আমি যোগান রেখা পাবো, কিন্তু যোগান রেখা কিন্তু যোগান সূচিকে প্রকাশ করতে পারবে না। মানে যোগান রেখা থেকে আমি যোগান সূচি বের করতে পারবো না। যোগান সূচি আগে তারপরেই যোগান রেখা, কারণ এখান থেকে এই যে আমি ডাটাটা পেয়েছি এই ডাটা থেকে আমি যোগান রেখাটা আঁকতে পারবো। ঠিক আছে, চলো আমরা যোগান রেখার সাহায্যে কীভাবে যোগান বিধি আঁকতে পারি সেটা আমরা দেখি। যোগান বিধি যোগান রেখাকে কিভাবে যোগান বিধি থেকে আমি কিভাবে যোগান রেখার সাহায্যে ব্যাখ্যা করব সেটা দেখো। যে আমি যে যোগান সূচি দেখিয়েছিলাম, যোগান সূচিতে আমি কি দেখিয়েছিলাম যে প্রাইস যদি 1 হয় সাপ্লাই হবে 15, প্রাইস যদি 2 হয় সাপ্লাই হবে 20, আর প্রাইস যদি 3 হয় সাপ্লাই হবে 25, প্রাইস যদি 4 হয় সাপ্লাই হবে 30। তো এই জিনিসগুলোকে আমি একটা পয়েন্ট দেখিয়েছি যে এইটা প্রাইস 1-এর জন্য আমার এ পয়েন্ট আসবে, প্রাইস 2 এর জন্য বি পয়েন্ট, প্রাইস 3 এর জন্য সি পয়েন্ট, প্রাইস 4 এর জন্য ডি পয়েন্ট। তো আমি যখন পয়েন্ট আকারে দেখিয়ে ফেলবো তখন আমার জন্য এটা ইজি হবে। মানে খেয়াল করো, এ পয়েন্টে আমার প্রাইস হচ্ছে 1, আমার সাপ্লাই হচ্ছে 15, বি পয়েন্টে আমার প্রাইস হচ্ছে 2, সাপ্লাই হচ্ছে 20, সি পয়েন্টে আমার প্রাইস হচ্ছে 3, সাপ্লাই হচ্ছে 25, ডি পয়েন্টে আমার প্রাইস হচ্ছে 4, সাপ্লাই হচ্ছে 30। এই যে আমি পয়েন্টগুলো দেখিয়েছি, তুমি যখন এ পয়েন্ট বলবা তখন আমি ধরে ফেলবো যে এর প্রাইস 1, সাপ্লাই 15। ঠিক আছে, তোমার সূচিতেই তুমি এই জিনিসটা দেখাই ফেলতে পারবা, সূচির মাধ্যমে আমি এই জিনিসটা দেখিয়েছি। তো আমি যদি দেখি এখন যে যখন আমার প্রাইস 1 টাকা তখন আমার এটা আমি
15টা যোগান আমি পেয়েছি, যোগানের পরিমাণ হলো 15। যখন আমার প্রাইস ধীরে ধীরে বেড়েছে, প্রাইস 2 হয়েছে, আমার যোগানের পরিমাণও 20 হয়েছে, ধীরে ধীরে আমার প্রাইসও বেড়েছে, আমার যোগানের পরিমাণও বেড়েছে, প্রাইস 3 হয়েছে, যোগানের পরিমাণ 25 হয়েছে, প্রাইস 4 হয়েছে, আমার যোগানের পরিমাণ 30 হয়েছে। তার মানে দেখা যাচ্ছে যে আমার প্রাইজের পরিমাণ, আমার দামের পরিমাণ যত ঊর্ধ্বগতিতে যাচ্ছে, আমার যোগানের পরিমাণ তত বাড়ছে, আমি ডান দিকে তত যাচ্ছি। এটাই হচ্ছে আমার ধনাত্মক সম্পর্ক, মানে আমার দাম যত বাড়ছে আমার যোগানের পরিমাণ তত কমছে। আবার দেখো, যখন আমি এইটাই আবার আমি যদি রিপিট করে নিচের দিকে নামি, যে যখন আমার দাম কমে 4 থেকে 3-এ নামবে, তখন আমার 4 টাকার জন্য আমি যে 30 ছিল আমার যোগানের পরিমাণ, সেখান থেকে আমি যখন দাম কমে 3-এ নেমেছে, তখন আমার যোগানের পরিমাণ 25-এ নেমে গিয়েছে। এই যে জিনিসটা, যে আমার যখন দামটা আবার কমে যাচ্ছে, তখন আমার যোগানের পরিমাণও ধীরে ধীরে কমে যাচ্ছে। এই জিনিসটাই হচ্ছে ধনাত্মক সম্পর্ক, যে দাম এবং যোগান সবসময় একটা ধনাত্মক সম্পর্ক যুক্ত থাকে। যোগান বিধি আমাদেরকে সেটাই বলে। তো যোগান রেখার মাধ্যমে এই যে যোগান বিধির এই ব্যাপারটা, এটা আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারি, দেখিয়ে দিতে পারি। ঠিক আছে, এটি হচ্ছে আমার যোগান বিধি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যতটুকু পড়াশোনা করেছি, তোমরা অবশ্যই বইতে সেই জিনিসগুলো নিয়ে একটু দেখবে, পড়বে, বোঝার চেষ্টা করবে। আর অর্থনীতি এমন একটা বিষয়, যদি তোমরা না পড়ো, এটা অনেকটা মানে অঙ্কের মতো, গণিতের মতো। তো যদি এটা না পড়ো, একটু না চর্চার মধ্যে থাকো, তাহলে কিন্তু ভুলে যাবে। এটা খুব সহজ একটা বিষয়, কিন্তু একটু চর্চা করলে সবারই এটা মনে থাকবে। তো আশা করি সবাই আজকের পড়া বুঝতে পেরেছো। আমরা আগামী দিন বাকি বিষয়গুলো নিয়েও পড়াশোনা করব। যোগান একটু বড় একটা বিষয়, কারণ যোগান এবং চাহিদার উপরই অর্থনীতি দাঁড়িয়ে আছে। তো আমরা যদি যোগান এবং চাহিদা না বুঝি, তাহলে কিন্তু অর্থনীতি আমরা অত ভালো বুঝতে পারবো না। তো আমি আশা করব যে তোমরা সবাই বাকি যে জিনিসগুলো আছে এগুলো একটু দেখবে, পড়ার চেষ্টা করবে। এখন যেহেতু আমরা বাসায় আছি, অফুরন্ত সময়, আমরা এখন একটু বেশি বেশি পড়াশোনা করার চেষ্টা করব। তো তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।